ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানেই আমরা চেষ্টা করি আপনাদের জন্য বাড়তি কিছু আনন্দঘন মুহূর্তের অবতারণা করতে, যাতে করে আসলে আপনার ড্রয়িং রুমের সময়কার যে আড্ডাটা রয়েছে সেটা খুব চমৎকার কাটে। আর সেই আড্ডায় আমরা চাই আপনাদের প্রিয় মুখ বা তারকাদেরকে নিয়ে হাজির হয়ে যেতে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ অনুষ্ঠান H&S Glassware Limited presents ঈদ আড্ডা পাওয়ার্ড বাই H&S Cookware Limited এর আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছে আমাদের জনপ্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশন। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো বলো, ঈদ কেমন কাটছে? ঈদ আসলে যথারীতি বড় হয়ে গেলে আসলে একটু ঈদের আনন্দটা ছোটবেলার মতো থাকে না, ছোটবেলায় একটু বেশি স্পেশাল ছিল। এখন কিছুটা পার্থক্য আসলেও সুবিধাটা হয় কি যে গ্রামের বাড়িতে যাওয়া, সবার সঙ্গে একটু দেখা করা। তোমাদের আখাউড়া, তাই না? আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আমার জন্মস্থান ওখানেই, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে। তো ঈদের সময় আসলে সবাই একসঙ্গে হইতো, আর তাছাড়া অনেক বন্ধু বান্ধব আছে যারা স্কুল ফ্রেন্ডস, ওরা ঈদের সময় ছুটি পায়। সো এই জন্য এটা একটু বেশি স্পেশাল হয়। অনেকদিন পর একসঙ্গে ঈদের রাতটায় বাইরে গিয়ে আড্ডা দেই কোনো একটা খোলা আকাশে, স্পেশালি তিতাস নদীর পাড়ে বসে চমৎকার হাওয়া খেতে খেতে। আচ্ছা, আমাকে একটু বলবে যে তুমি যখন তোমার স্টুডেন্ট লাইফে, যেহেতু ফ্রেন্ডের প্রসঙ্গ চলেই আসলো, সবার সাথে যখন বসে আড্ডা দিতে, যখন তোমার মাথায় ছিলও না যে আমি একজন চিত্রনায়ক হব, ঠিক ওই সময়টাতে ফ্রেন্ডসরা তোমাকে বলতো যে তুই কিন্তু নায়ক হতে পারবি, তোর কিন্তু নায়ক হওয়া উচিত, অর লাইক ইউ শুড ট্রাই? আমাকে ইউ শুড ট্রাই ওটা আসলে বলতো না, নায়ক বলে ডাকতো আর কি আমার ফ্রেন্ডরা, মানে বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে। আমি জানতাম না আসলে কেন ওরা বলতো। তারপর আসলে সাডেনলি আমি নিজেও কখনো ভাবিনি যে চিত্র জগতে আমি আসবো। এটা আমার একেবারে আনএক্সপেক্টেড ছিল, আনইনটেনশনাল। কখনো ভাবিনি যে এই জগতে হয়তো আমি পদার্পণ কখনো করতে পারি ইন ফিউচারে। ঘটে গেছে আর কি। ঈদের গল্প তো ফ্রেন্ডদের সাথে শুনলাম, বাট ফ্যামিলির সাথে কেমন ছোটবেলায় ছিল আর এখন? ফ্যামিলির সঙ্গে ঈদটা আসলে ঈদের শুরুটাই তো হয় ফ্যামিলির সঙ্গেই। সকালবেলা আম্মু একদম সকালবেলা উঠে যায়। আম্মু তো একদম মানে ফজর নামাজের সময় উঠে যায়, উঠে সেমাই টেমাই করে তারপর সবকিছু এভরিথিং রেডি রাখে। রেডি রেখে শুধুমাত্র হয়তো ভারী খাবারটা একটু লেটে রান্না করা হয়, সেমাই বা সুইট জাতীয় যে খাবারগুলো আছে আম্মু রেডি করে রাখে। আর আমরা একদম, আর আমার যেটা প্রবলেম হয়, যেহেতু আসলে একটু লেটলি ঘুমানোর অভ্যাস, আব্বু সকালে একদম উঠেই শাওয়ারটাও নিয়ে আমাকে দরজায় নক করা শুরু, এই রসান ওঠো ওঠো ওঠো, টাইম হয়ে গেছে। তো প্রথম ডাকে আমি উঠতে পারি না, সেকেন্ড ডাকে আবার এই রসান একদম টাইম হয়ে গেছে, আমাদের আর 30 মিনিটস বাকি আছে। তখন আমি এত দ্রুত, আমি সবসময় দেখা যায় কি 11th আওয়ারে প্রচন্ড রকমের স্পিডে একদম শাওয়ার শার্ট শুট করে নিয়ে, তারপর হচ্ছে হেয়ার চুল টুল শুকিয়ে ঠুকিয়ে, তারপর জামা কাপড় পরে আম্মু খাবারটা রেডি রাখে, জাস্ট অল্প একটু একটা রুটি খেয়ে সেমাই দিয়ে দেন আব্বুকে নিয়ে আমার যে জন্মস্থানটা সেটা হচ্ছে বেসিক্যালি গ্রাম হচ্ছে হীরাপুর, আর আমরা থাকি হচ্ছে একদমই আখাউড়া সদরে। তো ওটার 3 কিলোমিটার রাস্তা আর কি। তো আমি গাড়ি দিয়ে যখন বললাম না যে আর 11th আওয়ারে যাই, 3 থেকে 4 মিনিটে একদম ওখানে গিয়ে পৌঁছে যায়। আব্বুকে নিয়ে একদম প্লেনের মতো গাড়ি ড্রাইভ করে, দেন হচ্ছে হয়তো 15 মিনিট টাইম থাকে নামাজের, আমি যাই আর কি, ওখানে গিয়ে নামাজটা পড়ি। আচ্ছা, আঙ্কেলের কথা বললে, আন্টির কথা বললে, বন্ধু বান্ধব নিয়ে শুনলাম, এবারে নিজের পরিবার নিয়ে একটু শুনতে চাই। পরিবার যখন একটু বড় হয়ে যায় তখন তো মানে দুটো পরিবারের সাথে একসাথে ঈদ করতে হয়, সেটা কিভাবে ব্যালেন্স করো? একসাথে আমরা চলে যাই, একসঙ্গে ঈদ করি ওখানে। আর আমার যখন বেবি হয়েছিল তখন ওকে নিয়ে জার্নি করাটা টাফ ছিল, সেজন্য প্রথম দুটো ঈদ আসলে একসঙ্গে করতে পারিনি। তো দেখা গেছে যে আমি একটা ঈদে আসলে যাইনি, আবার একটা ঈদে গেছি। যে কোরবানি ঈদটাতে আসলে বাড়িতে থাকার কম্পালসারি হয়ে যায়, যেহেতু আব্বু আম্মু ওখানে আছেন, কোরবানিটা ওখানে দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিলিয়ে আসলে ব্যালেন্স তো করতেই হয় আমাদেরকে। মানে ম্যান মিন্স ব্যালেন্স বেসিক্যালি, মানে একটা লাইফে অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু আমার তো মনে হয় যে নায়কের ওয়াইফদের অনেক বেশি প্যারা। মানে নায়কের ওয়াইফ, বুঝতেই তো পারছো, একজন নায়কের কত ফ্যান ফলোয়ার্স থাকে, ক্রেজি ফ্যান থাকে। কিছু মেয়েরা তো বলবে যে তুমি যত বিয়ে করো না কেন, তোমার লাইফে যেই থাকুক না কেন, আই লাভ ইউ অর লাইক আই ওয়ান্ট ইউ। সো অ্যান্ড তুমি যে পরিমাণ সুদর্শন মাশাআল্লাহ, তো ভাবিকে আসলে কতটা পোহাতে হয়?
না, ও আসলে সত্যি বলতে মানে শি হ্যাজ ট্রাস্ট অন মি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওর জন্য সবচেয়ে পেইনলেস বিষয় যেটা, আমি আমার কাজ ছাড়া একদম বাইরে আড্ডা দিই না। তো সন্ধ্যের আসলে জায়গা নেই। কিন্তু ক্রেজি ফ্যানদেরকে কিভাবে করে ক্রেজি ম্যানেজ ফ্যানরা করতে তো হয়? আসলে সত্যি বলতে ওইভাবে তো রিচ করার কোনো ওয়ে থাকে না যে ক্রেজি ফ্যান্সরা উইল কাম অ্যান্ড মিট, মানে ওই মানে মিট করার চায় আসলে কিন্তু স্কোপ রিচ থাকে না করতে পারে না। সহজে আসলে রিচ। আর তুমি এমনিতে একটু ইন্ট্রোভার্ট, সোশ্যাল মিডিয়া, আমি একটু কিছুটা, আমি সোশ্যাল মিডিয়াতেও আমি অনেকটা এটা আমাদের খুবই ইন্ডাস্ট্রিতে কম। সবাই বলে আমি খুব আন্ডার রেটেড, অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ আই আন্ডার রেটেড। ওয়াই? অনেকে হয়তো ভাবে যে আমার আজকে যে পজিশনে থাকার কথা, আমি শুধুমাত্রই আই শুড বি মোর অ্যাক্টিভ অ্যাবাউট দ্য কমিউনিকেশন উইথ অল মাই মিডিয়া পার্সন, দোজ হু আর রিলেটেড উইথ ফিল্ম, তাহলে হয়তো আমার কেরিয়ার আরেকটু আপ হতো। কিন্তু আসলে আমি ওইটা নিয়ে একদমই আমি বোদার্ড না যে আরও কেন আপ হলো না। আই ফিল লাইক যেহেতু আই নেভার অ্যারেঞ্জ মাই ফিল্ম, আমি কখনো আমার নিজের ফিল্ম অ্যারেঞ্জ করি না, আই গেট ইন টু অ্যান অ্যারেঞ্জড ফিল্ম, ঠিক আছে? সো ওইটা নিয়ে আসলে আমি প্রেশার নেই। আমার কাছে মনে হয় যে ভালো কাজ সময় হলে ভালো কাজ এমনিতেই আসবে। আমি বলবো ক্রিটিক্যাল একটা টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা নিয়ে আসলে তুমি সবসময় যে বলো ব্যাপারটা তা না, বাট আমার কাছে মনে হচ্ছে যে রিসেন্ট টাইম তুমি নিজেও সাফারার হতে হতে মানে ফিল করছো যে না আসলে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এই যে বললে যে তুমি নিজে অ্যারেঞ্জ করা মানে মুভি তো করো না, না, হ্যাঁ, হস্তক্ষেপের যে বিষয়টা, হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় না যে আমাদের অনেক মুভি আসলে দর্শকদের কাছাকাছি পৌঁছে যায় একটাই রিজন যে নায়ক বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নিজেরা আসলে দায়িত্বটা নেয় যে ঠিক আছে যেহেতু মার্কেটিংটা খুব পুয়ার একটা মার্কেটিং হচ্ছে বা ওরা অনেক উইক, সো আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই ফিল্ম। হ্যাঁ সেটাই ঝামেলা। দেখুন না, আসলে দেখো প্রবলেমটা যেটা হয়ে যায়, আমার স্টিল 4 থেকে 5টা সিনেমা, প্রতিটা সিনেমাতে অনেক এক্সপেকটেশন নিয়ে শুরু করি। সিনেমা রিলিজের ক্ষেত্রে টাইমিং ইজ এ বিগ ফ্যাক্ট। তুমি এখন আজকে যে সিনেমাটা তুমি প্ল্যান করে শুরু করলে, তোমার মাথায় নিশ্চয়ই এটা আছে যে এই বছরে এই সিনেমাগুলো মুক্তি পেয়েছে, এই সিনেমাগুলোই কিন্তু তোমার মাথায় ঘুরবে। তুমি 3 বছর আগের সিনেমা মাথায় ঘুরবে না। রাইট। তুমি যখন সিনেমাটা বানাবে তোমার কাছে চিন্তা হবে যে এই প্রেক্ষাপটে দর্শক এই ধরনের সিনেমাগুলো পছন্দ করছে, সো আমার সিনেমাটা কেমন হওয়া উচিত। তুমি যখন সিনেমাটা তৈরি করলে ধরো 3 থেকে 4 মাস বা 6 মাস লাগলো, সবকিছু কাজ কমপ্লিট করার পরে তোমাকে ওই সিনেমাটা 1 বছরের মধ্যে মুক্তি দিতে হবে। যখন মুক্তি আমি না দিব, তখন ওই 1 বছর পরে আবার আপডেটেড যে সিনেমাগুলো আসবে সেটা তোমার এই সিনেমাটাকে অনেক দূর পিছিয়ে দিবে। ডেফিনেটলি, কারণ প্রতিনিয়ত কিন্তু সেটা আসলে চেঞ্জ দেখো, হচ্ছে, আমি তাই না? আমাদের সবচেয়ে বড় মানে বিগ মেগাস্টার কে? শাকিব ভাই। রাইট। তুমি দেখো বরবাদের সঙ্গে শাকিব ভাইয়ের একটা ছবি মুক্তি পেয়েছে, অন্তরাত্মা। ওটা কোনো নামগন্ধ আছে? নো, ইভেন But তো সেখানে শাকিব খান শাকিব নিজে ভাই রয়েছে, শাকিব ভাই হিমসেলফ ইজ এ মেগাস্টার হওয়া সত্ত্বেও একটা সিনেমা প্রপার টাইমে রিলিজ না দেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, থিংক এবং অ্যাবাউট দ্য তুফান। ইন্টারেস্টিং ব্যাপার, অন্তরাত্মা দেখে আমাদের যে মানে অডিয়েন্স রিভিউ ছিল সেটাও কিন্তু খুবই পুয়ার রিভিউ ছিল, মানে তাদের তুমি দেখো এক্সপেকটেশনের বাইরে এটা ছিল। যদি 2 থেকে 3 বছর আগে মুক্তি হতো, ডেফিনেটলি ওটা মানুষ পছন্দ করতো। রাইট। ঠিক এরকম ভাবে আমার কতগুলো সিনেমা নিয়ে আমি সাফার দু করেছি। একটা নাম বলবে প্লিজ? যেমন রিভেঞ্জের কথা চিন্তা করো, 3 বছর আগে মুক্তি দিতে পারতো, ঠিক আছে? মানে অন দ্যাট টাইম দ্যাট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক ফিল্ম। এরপরে এত ভালো ভালো সিনেমা যখন আসে তখন মানুষের রুচি এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। একদম, মানুষ So- নতুনত্ব দেখতে পছন্দ করে। সিনেমা নিয়ে মানুষের রুচি সবচেয়ে বেশি দ্রুত পরিবর্তন হয়। তো তুমি আজকে যেটা তুমি তৈরি করবা ওটাকে তোমার একটা সার্টেন টাইমের মধ্যে 1 বছরের মধ্যে সিনেমাটা মুক্তি দিতে হবে। এবং আমার এখনো পর্যন্ত 4 থেকে 5টা সিনেমা পেন্ডিং আছে যেগুলো অসম্ভব সুন্দর গল্প। আমি জানি না আসলে তখন কি হবে, হয়তো একটা দুটো মানে গল্পের কিছু গল্প হয়তো মানে ফরএভার থাকে, কিছু গল্প হয়তো আধুনিকতার নিরিখে সিনেমাগুলো অনেক সময় মুখ থুবড়ে পড়ে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। সো আমি এই সাফারটা আমি খুব মারাত্মকভাবে করছি। আমি ডেফিনেটলি আমি লাস্ট 2 মান্থসে আমার কাছে কমপক্ষে মানে 15টা স্ক্রিপ্ট এসছে। আমি আই রিজেক্টেড অল দেম। তার কারণ হচ্ছে আমি শুধু এটা এনশিওর করতে পারি নাই যে মানে হোয়াট ইউ উইল ডু আফটার পোস্ট প্রোডাকশন। রাইট। ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমাদের So I রিলিজ have been, ডেটটা কবে হবে? trust me, I have been truly frustrated. এবং সেই জন্য এখন আমি বছরে আমি একটা বা দুটা সিনেমা করব বা হাতে নিব, আমি সেই ডিসিশন নিয়েছি। আই এম ট্রুলি ফেড আপ অন দিস সিস্টেম। আচ্ছা, আরেকটা টপিক একটু আসতে চাই, সেটা হচ্ছে শাকিব ভাইয়ের সাথে তোমার একটা মুভিতে ক্যামিও চরিত্রে অ্যাক্টিং করার কথা ছিল, এরকমটা শুনেছিলাম। ইজ দ্যাট ট্রু? অর লাইক কাজ আসলে করা এই কথা বলে আমি হয়েছে? মহা বিপদের মধ্যে পড়ে গেছি। আমি আসলে তখন কেন যে ইন্টারভিউয়ার আমার প্রশ্ন করছে আমি মানে মুখ ফসকে হুট করে বলেছিলাম মানে একটা ক্যামিও চরিত্র কথা হয়েছিল এবং আই লাইকড ইট, মানে দ্যাট মাইট বি এ ভেরি গুড অপরচুনিটি। এবং এট দ্য সেম টাইম যদিও আই ওয়ান্টেড টু ডু দ্য সোলো ফিল্ম,
বাট শাকিব ভাই ইজ এ বিগ ফ্যাক্ট। শাকিব ভাই হচ্ছে হি ইজ আওয়ার মেগা স্টার, অ্যান্ড অফকোর্স তার সঙ্গে একটা স্ক্রিন শেয়ার ইজ অলসো অ্যান বিগ অপরচুনিটি। অবশ্যই। ঠিক আছে, আর সত্যি বলতে না করার অন্যতম রিজন হচ্ছে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, কারণ আমার কাছে মানে ইট হ্যাজ বিন মানে ইট সিমস টু বি আ লোড ফর মি, আমার কাছে একটা লোড মনে হয়েছে। আমি মেন্টালি প্রিপেয়ার্ড না, ফিজিক্যালি প্রিপেয়ার্ড না। যে চরিত্রটা দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে আমার কাছে এখনো ফিল হচ্ছে আই কুড ডু দ্যাট, কিন্তু মানে আমি সত্যি রেডি ছিলাম না। তো এখন ডেফিনেটলি আমি একজন বাংলাদেশি, একজন উদীয়মান অ্যাক্টর হিসেবে, একজন জুনিয়র হিসেবে ডেফিনেটলি আমি সাকিবের মতো একজন পার্সনের সাথে স্ক্রিন শেয়ার অবশ্যই করতে চাইবো। আমি বিগ ফ্যান অফ এসকে, বিগ ফ্যান অফ শাকিব খান। সো আমি শাকিবের যারা ফ্যান্স আছে ওরা আসলে একটা ব্যাপারটাকে অনেক কষ্ট পেয়েছে। আমি কারণ দীর্ঘদিন থেকেই শাকিব ভাইয়ের ফ্যান্সরা আমাকে বিশাল একটা সাপোর্ট দেয়, এবং শাকিব ভাইয়ের পরে আমাকে অনেকেই সেই জায়গাটাতে দেখতে চায় বা ভালোবাসা দিয়ে এসেছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি বলতে চাই এটা নিয়ে যেন ওরা আমাকে ভুল না বুঝে। ডেফিনেটলি আই ওয়ান্ট টু শেয়ার মাই স্ক্রিন উইথ হিম। ইনশাআল্লাহ সামডে অবশ্যই ভালো কিছুর জন্যই তখন ওটা হয়নি, যে এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে। ডেফিনেটলি ইনশাআল্লাহ। নায়ক হিসেবে যে পরিমাণ হাইট, যে লুকস, যে ভয়েস থাকতে হয়, সবটাই আমার মধ্যে নেই, তারপরে নায়ক কি করে হয়ে গেলাম? সবটাই তোমার মধ্যে আছে। স্পেশালি মানে আমি ভয়েসের কথা বলবো, বিকজ অনেককেই আমি দেখেছি যাদেরকে মানে ডাবিং এ অন্য কারো ভয়েস হয়তো নিতে হয়, বাট তোমার ক্ষেত্রে তোমার ভয়েসটা আমি বলবো একটা প্লাস পয়েন্ট। অনেক নায়ককে তো আমরা দেখেছি যে গায়কও হয়েছে, মানে এত ভরাট একটা গলা। তোমার গান গাইবার কি কখনো চেষ্টা করেছো? এত ভরাট গলাতে কেউ না হয় গায়ক হয় হয়তো, মানে আমার তো মনে হয় যে অনেকের তোমার সাথে ভয়েস ম্যাচ করাটা অনেক কঠিন হয়ে যাবে। সো তুমি তোমার নিজের গানটা নিজেও গাইতে পারো না? গানের জন্য আলাদা এফোর্ট দিতে হয় আসলে। ওই এফোর্টটা গিয়েছো কখনো গিটার প্লে করতে? বলেছে না, গিটার টিটার আমি ছোটবেলায় বাজাতাম। আমি একবার পড়াশোনায় মনোযোগী হচ্ছিলাম না, গিটার প্রতি বেশি আগ্রহী, সেজন্য গিটার ভেঙে ফেলেছিলেন। 6 টুকরা না 10 টুকরা করেছিল, ভুলে গেছি আমি। তো এরপর থেকে আসলে গিটার বাজানোর প্রতি ফ্যাসিনেশন আমার নেই, বাদ্যযন্ত্রের প্রতি ফ্যাসিনেশন নেই। তুমি এত চমৎকার নাচো, তুমি এত চমৎকার অ্যাক্টিং করো, এবং তোমার যারা অডিয়েন্স রয়েছে, ফ্যান্স রয়েছে, তারা তোমাকে নিয়মিত চায়, কিন্তু তারপরেও তুমি সোশ্যাল মিডিয়া থেকে এতটা দূরে কেন? মানে অভিমানের জায়গাটা কোথায়? এত দূরত্ব কেন? সোশ্যাল মিডিয়াটা সত্যি বলতে আমাদের নায়ক নায়িকারা যেটা করে, মানে কোনো একটা এজেন্সির সঙ্গে কানেক্টেড থাকে এবং রেগুলার অ্যাক্টিভ থাকার জন্য যে ছবি পোস্ট করা বা ভিডিওস আপলোড করা, ওদের অ্যাক্টিভিটিস, আসলে আমি কেন জানো ওই এনার্জিটা পাই না। খুব মানে অ্যাকশন ধর্মী কোনো চরিত্রে যদি কাজ করতে চাও, তাহলে সেটা আসলে থাকে না যে ওর মতন অ্যাকশন ধর্মী কাজ আমি করতে চাই। আমার আসলে অনেকগুলো চরিত্রই পছন্দ, লাইক হচ্ছে বাহুবালী পছন্দ, কেজিএফ পছন্দ, তারপর বিক্রম, মানে এই টাইপের সিনেমাগুলো না, মানে আই ওয়ান্ট টু ডু অল দিস কাইন্ড অফ ফিল্মস, মানে হোয়াটএভার ইট ইজ, ইট হ্যাজ টু বি অ্যাকশন। আর আমার কাছে মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত নিজেকে না ফ্লারিশ করতে পারিনি। মানে বিশ্বাস করো, আমি যদি ওইরকম চরিত্র পাই না এবং একজন প্রপার মেকার যদি ঠিকমতো মেক করতে পারে, আই থিঙ্ক আই ক্যান শো মাই সেলফ, বাট আই এম জাস্ট ওয়েটিং ফর দিস অপরচুনিটি। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শাকিব ভাই ছাড়া কনফিডেন্সটা আছে ওইরকম প্রডিউসারের প্রচন্ড ঘাটতি আছে। সবার আগে লোকটির কথা চিন্তা করে। আর এবার ডেফিনেটলি শাকিব ভাই ইজ এ বিগ স্টার, কিন্তু শাকিব ভাইয়ের বাইরেও তো আপনাদের কিছু ফিল্ম মানে আরো কারোর উপর একটু হলে ভরসা রাখতে হবে। ডেফিনেটলি। এবং রণবীর কাপুর যে বানিয়েছে, মানে কি যেন বলে, অ্যানিমেল যে বানিয়েছে, কেউ বিশ্বাস করেছিল রণবীরকে দিয়ে এটা সম্ভব, বাট কেউ না কেউ তো ট্রাস্ট করেছে রণবীরের উপরে। সো ট্রু। সো ফ্রম জুনিয়র থেকে তো হি হ্যাজ বিন এ বিগ স্টার নাও। এবং তার ক্যারেক্টারের কতগুলো কিন্তু ট্রানজিশন পিরিয়ড দেখেছে। সেটাই, দ্য থিং ইজ দ্যাট মানে ইফ ইউ থিঙ্ক আই এম ক্যাপেবল, আপনি আমাকে আরো ক্যাপেবল করে তুলতে পারবেন। আমি রোশন যতটুকু দিতে পেরেছি এর থেকে 1000 টাইম বেটার নিয়ে আসতে পারে একজন ডিরেক্টর। ডেফিনেটলি। মানে তুমি রোশন অ্যাকচুয়ালি প্রত্যেকবার তোমার নিজেকেই নিজে প্রকাশ করতে পারবে, কিন্তু একজন ডিরেক্টর পারবে তোমার মধ্যে চরিত্রগুলোকে ইনপুট করে দেয়া, যেটা তুমি অ্যাকচুয়ালি পরবর্তীতে ডেলিভারি দিতে পারবে। একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আমি 3 জন নায়কের নাম বলবো এবং 3 জন নায়িকার নাম বলবো। তাদের সম্পর্কে তোমাকে একটু এক্সপ্লেইন করতে হবে, যে তাদেরকে দেখার পরে বা তাদের নাম শুনবার পরে প্রথম যে ওয়ার্ডটা তোমার মাথায় আসে। ওকে, সিয়াম আহমেদ, ভেরি গুড স্পিকার। ওকে, আদর আজাদ, very good dancer. and Shakib Khan, only one word is enough for him, megastar. Yep, boss. He is a hero basically. এবং he knows how to manage and control
এভরিথিং। নায়িকার প্রসঙ্গে আসে বুবলি। ভেরি গুড ফ্রেন্ড, কো-অ্যাক্টর। পরিমণি তোমার প্রথম ছবির নায়িকা। প্রথম ছবির নায়িকা। উত্তরটা আমি বলে দিয়েছি। বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম, very smart girl, very smart and very cool heroine, এবং she's a very good friend of mine. সো এবারে রোশন তোমার সাথে আমার একটা ফান টাইম কাটবে। নিশ্চয়ই ছোটবেলায় অনেক বেশি ক্যারাম, তারপরে হচ্ছে লুডো, লাইক কার্ড এগুলো খেলেছো? খেলেছি, ছোটবেলায় খেলেছি। এখানে যেটা সম্ভব সেটা হচ্ছে ক্যারাম বোর্ড খেলা। তো আমরা একটু ক্যারাম বোর্ড খেলার মানে প্রিপারেশনটা নিয়ে নিই। আমরা খেলতে যাব, কিন্তু তার আগে আমাদের অডিয়েন্সের জন্য তোমার যদি ঈদ উপলক্ষে কোনো বার্তা থেকে থাকে। আচ্ছা, ক্যারাম দিয়ে আমরা শেষ করবো, এই তো? হ্যাঁ। সবাইকে অনেক ঈদের শুভেচ্ছা। আই হোপ যে সবাই ভীষণ ভালো ঈদ কাটিয়েছেন উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি। সো সবসময় দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। ভালো সিনেমা যেন, যারা সিনেমা প্রেমী শুধু তাদের জন্য বলছি, যেন ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। এবং অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উই ট্রাই আওয়ার বেস্ট একটা ভালো ফিল্ম আপনাদেরকে উপহার দেওয়ার। এবং অসংখ্য সিনেমা আমাদের মুক্তি পাচ্ছে, যেগুলোকে আপনারা অসংখ্য ভালো রেসপন্স দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, এবং সেই ভালোবাসার একটু অংশ হিসেবে আমাকেও পাশে রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। তো চলুন প্রিয় দর্শক, আর কথা নয়, সরাসরি চলে যাব আমাদের ক্যারাম বোর্ড খেলায়। সো বোর্ড আমাদের সামনেই রয়েছে, আর স্ট্রাইক কিন্তু রোশনের হাতে। একটু দেখতে চাই কতটা ভালো রোশন খেলে। শুরু করুন। ইয়েস, 2 মিনিট কিন্তু, এবং সেই সঙ্গে একটা গুটিও গেল না। ওয়াও, খুব চমৎকার মেরেছো তুমি। হ্যাঁ, ভেরি টাফ। একটুর জন্য আর কি, এটা থাকাই স্বাভাবিক। গুটিগুলো ভেঙে দিই। গ্রেট। ভাই, পাউডার ছাড়া তো যাবে না। ইয়ে, দাও এটা দাও। ফাইনালি। ওকে, সো দিস ইজ, যাক, আমরা আসলে মিউচুয়ালি নিজেদেরকে হেল্প করেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জয়টা আসলে আমার সম্মানিত উপস্থাপিকাকেই দিয়ে দিলাম। অ্যান্ড আমাকে অ্যাকচুয়ালি গিফটটা ওর হাতে হ্যান্ড ওভার করতে হবে। সো আমি জিতলেও কোনো লাভ নেই। তোমার জন্য আমাদের এইচএনএস গ্লাসওয়্যারের পক্ষ থেকে চমৎকার একটা গিফট রয়েছে। থ্যাংক ইউ। তো অনেক অনেক ভালো থাকো, তোমার সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক তোমাকে এবং ভাবি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডার আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আপনাদের জন্য আমাদের ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।